26-এর বিধানসভায় আব্বাস সিদ্দিকী নামবে। একটা নওশাদকে দেখে যদি এত প্রবলেম হয়, রাজ্য সরকারের এত সমস্যা হয়, তার যদি আব্বাস সিদ্দিকী তার সঙ্গে নেমে যায়, তাহলে দুটো তীর, দুটো অগ্নিবাণ কিন্তু এই রাজ্যের উপরে চলবে। দুটো অগ্নিবাণ ঠেকানোর মতো ক্ষমতা কিন্তু মমতা ব্যানার্জির আর থাকবে না। দুদিক দিয়ে শট চলবে, দুটো গোল দুদিক দিয়ে শট চলবে। প্রতিটা বলে একটা করে গোল আমরা দেবো 2026-এ। নবান্নকে কাঁপিয়ে আমরা নবান্ন 14 তলা থেকে মমতা ব্যানার্জিকে গঙ্গার জলে আমরা এই কোর্টের গাইডলাইন ছিল, যার জন্য সেটাকে মেনে আমাদের চলতে হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে নওশাদ সিদ্দিকী আইএসএফটাকে যে জায়গায় নিয়ে চলে গেছে, মমতা ব্যানার্জি হয়তো ভেবেছে যে নওশাদ সিদ্দিকীকে আটকে দিলে শহীদ মিনার প্রোগ্রামটা, অধিকার যে সমাবেশটা আছে, ফ্লপ হবে। কিন্তু আজকের আইএসএফের কর্মীরা সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে আলোড়ন তৈরি করেছে সেই ডাকে, এবং এই পশ্চিমবাংলার সাধারণ মানুষেরা সেইভাবে নওশাদ সিদ্দিকীর প্রোগ্রাম, সেই অধিকার সভাকে, সমাবেশকে যেভাবে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে, তাতে করে শাসক দল কিন্তু এবারে বুঝতে পেরেছে যে নওশাদ সিদ্দিকী বিহীন যদি শহীদ মিনারটা এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে নওশাদ সিদ্দিকী থাকলে কোন জায়গায় যেত, এটা মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে। এই জন্য প্রতিনিয়ত নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। আপনারা দেখেছেন সুকান্ত মজুমদার বড় বড় কথা বলছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হচ্ছে না। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। কিন্তু নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, কারণ মমতা ব্যানার্জি জানে 2026-এ আমাকে নওশাদ সিদ্দিকী 100%, 99% নওশাদ সিদ্দিকী আমাকে নবান্ন থেকে নামাবে। সেই জন্য আজকের একটা স্লোগান ছিল যে মমতা ব্যানার্জি, আপনি নওশাদ সিদ্দিকী যদি খোঁজেন তাহলে নওশাদ সিদ্দিকী নবান্নের নিচেই পাবেন। এই স্লোগানটা আমাদের ছিল। এই জন্য সারা পশ্চিমবাংলায় নওশাদ সিদ্দিকী বিহীন এর রাজনৈতিক দল আইএসএফটা চলবে। নওশাদ সিদ্দিকীকে রোখার মতো ক্ষমতায় ভারতবর্ষের কোনো নেতা তৈরি হয়নি, কোনো প্রশাসনকে তৈরি হয়নি। আজকের এই শহীদ মিনার কিন্তু তার প্রমাণ রয়ে গেল। কিন্তু নওশাদ সিদ্দিকী ফোনে একটা ভাষণ দিয়েছেন যে তিনি বলেছেন যে 26-এ আব্বাস সিদ্দিকীকে নিয়ে ব্রিগেডে যাব। কি আব্বাস সিদ্দিকীর আব্বাস সিদ্দিকী রাজনীতি, দেখুন এই দলটা আব্বাস সিদ্দিকী তৈরি করেছে, অর্থাৎ 26-এর বিধানসভায় আব্বাস সিদ্দিকী নামবে। একটা নওশাদকে দেখে যদি এত প্রবলেম হয়, রাজ্য সরকারের এত সমস্যা হয়, তার যদি আব্বাস সিদ্দিকী তার সঙ্গে নেমে যায়, তাহলে দুটো তীর, দুটো অগ্নিবাণ কিন্তু এই রাজ্যের উপরে চলবে। দুটো অগ্নিবাণ ঠেকানোর মতো ক্ষমতা কিন্তু মমতা ব্যানার্জির আর থাকবে না। দুদিক দিয়ে শট চলবে, দুটো গোল দুদিক দিয়ে শট চলবে। প্রতিটা বলে একটা করে গোল আমরা দেবো 2026-এ। নবান্নকে কাঁপিয়ে আমরা নবান্ন 14 তলা থেকে মমতা ব্যানার্জিকে গঙ্গার জলে আমরা ছড়ে ফেলবো। ফলস্বরূপ গতকাল আমরা ক্যালকাটা হাইকোর্টের তীর্থঙ্কর ঘোষ জাস্টিসের বেঞ্চের দিকে লক্ষ্য রেখেছিলাম যে আমরা হয়তো একজন সিটিং এমএলএ, একজন বর্তমান মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সংখ্যালঘুদের একমাত্র অধিকার রক্ষার লড়াইয়ে যিনি চিৎকার করে যাচ্ছেন, তিনি হয়তো এই আজকের সমাবেশে আসার ছাড়পত্র পাবেন। আমরা কোর্টের রায়কে সম্মান জানিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির মিটিং সেরে এখানে রাত্রি 12টা পর্যন্ত আমরা উপস্থিত ছিলাম। আমি যখন দেখছিলাম যে ওইখানে যে ছবিটা দেয়া আছে, ওই ছবিটা আর কারো ছবি নয়, সকলের প্রিয় ভাইজান, ছোট ভাইজান, মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়। তিনি ডেকেছেন বাংলার যত আপামর জনসাধারণ আছেন, যত কাজই থাক না কেন আমাদেরকে, সংখ্যালঘু মানুষ যারা আছেন, পিছিয়ে পড়া মানুষ যারা আছেন, দরিদ্র মানুষ যারা আছেন, প্রান্তিক মানুষ যারা আছেন, জল জঙ্গল জমির অধিকার নিয়ে যারা কথা বলছেন, আদিবাসী মানুষ যারা আছেন, তারা সমস্ত কাজ ছেড়ে আজকে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন। আমি অবাক হয়ে যাই, যখন আমি আরটিআই করেছিলাম 2022 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমাকে উত্তরে বলা হয়েছিল যে সারা রাজ্যে 1,43,360 একর জমি ওয়াকফ সম্পত্তি হিসাবে পশ্চিমবঙ্গের এমএমই ডিপার্টমেন্টের অধীনস্থ ওয়াকফ বোর্ডে রেজিস্টার্ড আছে। আর
তার মধ্য থেকে 25,287 একর জমি অর্থাৎ প্রায় 75,000 বিঘা ওয়াকফ সম্পত্তি, এই ওয়াকফ বোর্ড এখনো পর্যন্ত সেই সম্পত্তিকে উদ্ধার করতে পারেনি। ধিক্কার জানাই রাজ্য সরকারকে যে আপনারা সংখ্যালঘুদের জন্য মাথায় ঘোমটা পরে, ধিক্কার জানাই ওই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে রেড রোডের ঈদের নামাজ পড়ার সময় খুতবার অংশগ্রহণ করেন ইমাম বরকতিকে সঙ্গে নিয়ে। আপনাকে আজকে দীপ্ত কণ্ঠে বলে যেতে চাই, ইমামরা ভিক্ষা নিতে আসেনি, ইমামরা আজকের সভা থেকে শপথ নিচ্ছে যে ইমামরা অধিকার রক্ষার লড়াইয়ে আপনার কাছ থেকে ভিক্ষা 1,000 2,000 টাকা নেবে না। এই ওয়াকফ সম্পত্তি যেটা আপনি 75,000 বিঘা সম্পত্তিকে এখনো পর্যন্ত রক্ষা করতে পারেননি, সেই ওয়াকফ সম্পত্তির লড়াইয়ে ইমাম সাহেবরা সংঘবদ্ধ হবে। তাদের জীবন রক্ত দিয়ে হলেও তারা সেই সম্পত্তির অধিকারকে লড়াইয়ে তাদের অধিকারকে ছিনিয়ে নিয়ে ইমামদের বেতন 25,000 টাকা তারা নিজেরা তাদের অধিকারকে ছিনিয়ে আনবে। আর সেই লড়াইয়ে নওশাদ সিদ্দিকী বিধানসভায় তাদের অধিকারের জন্য আওয়াজ তুলবে। আজ আমরা সেই অধিকারের জন্য উঠে দাঁড়াতে এসেছি, সেই অধিকার রক্ষার লড়াইয়ে আমরা পথে নামতে এসেছি। আপনার দেওয়া ভিক্ষার লড়াইয়ে আমরা আসতে চাইনি। আপনি কিছু কোটি কতক মানুষের অর্থের বিনিময়ে কিনে নিতে পারবেন না পশ্চিম বাংলার সংখ্যালঘু বুদ্ধিজীবী মানুষদের। ওয়াকফ বিল সম্পর্কে কেন্দ্রের বিজেপি সরকার যে ভয়ঙ্কর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছে, সেখানে বলা হয়েছে যে প্র্যাকটিসিং মুসলিম অর্থাৎ 5 বছরের যদি প্র্যাকটিসিং মুসলিম হয় তাহলে আপনি ওয়াকফ করতে পারবেন, অর্থাৎ আপনার সম্পত্তিকে আল্লাহর ওয়াস্তে আপনি দান করতে পারবেন। কিন্তু কে ওই 5 বছর মুসলিম আইডেন্টিফিকেশনটা কে করবে? তারা বলছে যে জেলার যারা ডিস্ট্রিক্ট কালেক্টর রয়েছেন তিনি নাকি কে মুসলমান প্র্যাকটিসিং আর কে মুসলমান নন প্র্যাকটিসিং তিনি নাকি বিচার করবেন। এ বিচার করার মালিক তো একমাত্র আমার মহান রব্বুল আলামিনের জন্য। তিনি আমাদেরকে বিচার করবেন যে আমরা কতটা তার অনুগামী আর কতটা অনুগামী নয়। আপনি কে হে মহাশয়? আরো বলে রাখি, ওয়াকফ সম্পত্তির এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে ওয়াকফে আওলাদ